हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ফিরে এসেছি আপনাদের সেই পছন্দের, আনন্দের এবং অপেক্ষায় রত সেই টক শো, রবিবার স্তরীয় টক শো ফিরে এসেছি। আজকে একটু ভিন্ন জায়গায় আপনাদের নিয়ে যাব। আমি রয়েছি বাহরাইন, মিডল ইস্ট কান্ট্রির মধ্যে একটা রিচেস্ট কান্ট্রি মিডল ইস্ট। আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে টাকার মান সব থেকে বেশি মনে হয় দ্বিতীয়। হ্যাঁ, এখানকার 1 টাকা আমাদের ভারতে কত টাকা? 223 টাকা। এখানকার 1 টাকা, এক দিনার। সেই টাকাটার দেখাচ্ছি না, আপনাদের লোভ হতে পারে। তো মূল কথা হচ্ছে বাহরাইন গুরু মহারাজের নাম দিয়েছেন বলরাম দেশ। তো সেখানে রয়েছি, আমাদের ইস্কনের প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, অথরাইজ মন্দির ইস্কন বাহরাইন। আপনারা দেখেছেন ও বিগ্রহ রাধা বাহরিনেশ্বর। তো আজকে সেই বাহরাইনে আপনাদের নিয়ে যাব। বেশি দূর না, ভারত থেকে কত দূর? 6000 কিলোমিটার, 6000 বা 5500 কিলোমিটার হবে, বেশি দূর না। সেখান থেকে নিয়ে আসলাম আপনাদের উড়িয়ে, ঠিক আছে। মরুভূমির দেশ, আগের মতো মরুভূমি আর নেই, কিন্তু এখন গ্রিনি, পুরো সবুজে সবুজ বনানীতে একদম মেতে উঠেছে। আর আজকে বিশেষ করে আজকের দিনটা বাহরাইনের একটা বিশিষ্ট দিন, জানেন কি দিন যেন? মাইকে বল, কি? বাহরাইনের ন্যাশনাল ডে, স্বাধীনতা দিবস। বাহ! তা আপনাদেরকে সেই উৎসব মুখর সে সময়ের মধ্যে আপনাদের নিয়ে এলাম। চারিদিকে আলোকসজ্জা এবং সবাই আনন্দে, দোকান দানি ঘর বাড়ি একদম সেজে উঠেছে। রাস্তায় রাস্তায় বিভিন্ন অনুষ্ঠান, সেই সঙ্গে আমাদের ইস্কনেরও বিভিন্ন অনুষ্ঠান চলছে সেই বাহরাইন ন্যাশনাল ডেকে সম্মান জানানোর জন্য। এখানকার যে উৎসবের যে আনন্দ, তাতেও ইস্কন ভক্তরা গা ভাসিয়েছে। তাই আমি ভাবছিলাম আপনাদেরকেও নিয়ে আসি। তো আজকে আমাদের এই বাহরাইনে আমি রয়েছি, সেখানে আমাদের দুজন বাহরাইনবাসী, না কি বলবো, বাহরাইন নিবাসী, রেসিডেন্ট এখানে রয়েছেন। আমাদের বিশিষ্ট স্বাস্থ্যবিদ, মেডিকেল অফিসার, ইনভেস্টর একজন আমাদের সঙ্গে রয়েছেন। অনেক দিন দীর্ঘ যাবৎ এখানে রয়েছেন। বাহরাইনের বাহরাইন আপনার ভালো লেগে গেছে। এখানকার আলো বাতাস পরিবেশ, এখানকার লোকজন সব কিছু মিলে যেন নিজের বাসা বেঁধে ফেলেছেন আমাদের শ্রীপাদ অভিরাম গুরুদাস প্রভু। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই টক স্টুডিওতে আসার জন্য, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। সঙ্গে রয়েছেন আমাদের ডিফেন্স অফিসার আমাদের এখানে, তিনিও তার জীবন এখানে কাটাচ্ছেন। বাহরাইন সরকারের একজন বড় কর্মকর্তা, বিশিষ্ট কর্মকর্তা। সেই সঙ্গে আমাদের কৃষ্ণ ভাবনামৃতের একজন আমাদের বড় নেতা, প্রচার কার্যক্রমের একজন নেতা হিসাবে যুক্ত রয়েছেন আমাদের শ্রীপাদ উদ্ধারণ মাধব প্রভু। প্রভু, আপনাকেও জানাচ্ছি আমাদের স্টুডিওতে ওয়েলকাম এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আসুন আমরা শুরু করি বাহরাইন। আমি প্রথমে অভিরাম গুরু প্রভুর কাছে যাব। এই বাহরাইন আপনি অনেক দিন ধরে আছেন, আমি জানি না কবে থেকে আপনি এসছেন, পরিবার নিয়ে এখানে আছেন, সুন্দর পরিবার, আর পরিবারকে নিয়ে ঘুরছি। আমিও ওনাদের পরিবারের একজন সদস্য, ঘুরছি। তো এখানে আপনার বাহরাইন সম্বন্ধে একটা, বাহরাইনের সাধারণ স্ট্রাকচার, বাহরাইনটা কি, মানে কত বড় জায়গা, কত পপুলেশন, বাহরাইন সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন আপনার কাছ থেকে শুনতে চাইছি। অভিরাম গুরু প্রভু। হরে কৃষ্ণ মহারাজ। প্রথম কথা যে আমাদের বাহরাইন বা বলরাম দেশে আমরা খুব, আমাদের সৌভাগ্য যে আমাদের এখন পরম পূজ্য ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের চরণধূলি পড়েছে। আর আমি নিজেও
কয়েক বছর ধরে দেখেছি এবং আমাদের সিনিয়র ডিভোটিসদের কাছে আমি শুনেছি যে মহারাজের অনেক অবদান আমাদের বাহরেনের যে আজকে ভক্তির যে একটা প্রসেসের স্ট্রাকচারটা আছে, এটা মহারাজের অবদান, এটা আমি আমাদের সিনিয়র ডিভোটিসদের কাছ থেকে শুনেছি। সো মহারাজ যে গুরু মহারাজ নাম দিয়েছেন বলরাম দেশ, এই দেশটার নাম হচ্ছে দ্য কিংডম অফ বাহরেন। সো এইটা জিসিসি, দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের যে 6টা দেশ আছে, বাহরেন, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, ওমান এবং কুয়েত, এই 6টা দেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ সাইজে, এর নাম হচ্ছে দ্য কিংডম অফ বাহরেন। পুরো নাম কিংডম অফ বাহরেন এই জন্যে কারণ আমাদের এই দেশের যে সংবিধানটা, এটা হচ্ছে মোনার্কি, মানে এটা রাজার শাসন। তো এখানে যে কনস্টিটিউশনের হেড, উনি হচ্ছেন একজন রাজা, কিং। আমরা বলি হিজ ম্যাজেস্টি শেখ হামাদ। সো হিজ ম্যাজেস্টি শেখ হামাদ বিন ইসা আল খলিফা আমাদের রাজা, আর উনার কৃপায় আমরা খুব স্বাধীনভাবে আমরা এখানে ভক্তি আমরা প্রচার করতে পারছি এবং আমরা প্র্যাকটিস করতে পারছি। তো প্রথম কথা, আমরা আমাদের রাজাকে, হিজ ম্যাজেস্টি শেখ হামাদ বিন ইসা আল খলিফাকে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই এবং ওনার দীর্ঘ আয়ুর জন্য আমরা কামনা করি। তো বাহরেন এটা একটা ছোট দেশ, এটা একটা আইল্যান্ড, চারিদিক জল, অ্যারেবিয়ান সি বা পার্সিয়ান গালফের মধ্যে একটা আইল্যান্ড। গালফ সি না, গালফ না, এটা পার্সিয়ান গালফ, এটা অ্যারেবিয়ান সি এর একটা পার্ট। অ্যারেবিয়ান সি এর একটা ভিতরের পার্ট, যেটা ইরানের অপোজিটে, এটাকে বলে পার্সিয়ান গালফ। জলটা কিন্তু ভালো, কিন্তু গ্রিন, একদম দারুণ লাগে জলটা। বাহরাইন কথাটার অর্থই হলো, বাহরাইন মানে অ্যারাবিক কথা, আর এটা ইংলিশে যদি বা আমরা অন্য মিনিং ধরি তাহলে বাহারাইন মানে বাহার মানে সি, ইন মানে দুইটা সি। আচ্ছা, দুইটা সি কি আরবিয়ান আর গালফ? গালফ। ওকে, ধন্যবাদ। তো এই বাহরেন দেশ, এখানকার পপুলেশন খুব কম, 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ এখানকার পপুলেশন। তার ভিতরে অরিজিনালি বাহারিনি কত? 50%। হ্যাঁ, হাফ। তো 50% বাহরেনি, 50% এক্সপ্যাট্রিয়েট। সো এক্সপ্যাট্রিয়েটের মধ্যে মেজরিটি এক্সপ্যাট্রিয়েট হচ্ছে ইন্ডিয়ান, তারপর ইন্ডিয়ান ছাড়া আছে বাংলাদেশি, ফিলিপিনো, পাকিস্তানি, হ্যাঁ, নেপালি, ইজিপশিয়ান, কিন্তু মেজর এক্সপ্যাট্রিয়েট হচ্ছে ইন্ডিয়ান এখানে। আর ইন্ডিয়ান বিশেষ করে যত শিক্ষিত লোককে এরা হায়ার করেছে বিভিন্ন। তো ইন্ডিয়ানদের মধ্যে 70% হচ্ছে লেবার। হ্যাঁ, 70% লেবার ক্রাউড, 30% শিক্ষিত ক্রাউড। শিক্ষিতর মধ্যে বিভিন্ন কোম্পানির এখানে যে মেজর পজিশনে, ফাইন্যান্স হোক, ডাইরেক্টর হোক, বিজনেস ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, কিন্তু ইন্ডিয়ান। আবার লেবার ফোর্সও মেজরিটি ইন্ডিয়ান। সো দুটোই পাবেন আপনি, লেবার ফোর্স পাবেন এবং খুব ইন্টেলিজেন্ট ক্লাস যেটা, সেটা আপনি ইন্ডিয়ান পাবেন। আর এখানকার ইকোনমি, যেরকম আপনি মহারাজ বললেন, ইকোনমি খুবই ডেভেলপ। এখানে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে প্রায় $30,000। তার মানে হচ্ছে কান্ট্রির যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পুরো ইনকাম আপনি যদি পপুলেশন করে ডিভাইড করেন, পার পার্সন হচ্ছে $30,000, মানে একজনের অ্যাভারেজ ইনকাম $30,000। আপনি যদি কম্পেয়ার করেন ইন্ডিয়া হচ্ছে $2,900 বা $3,000 পার ক্যাপিটা ইনকাম, এটা হচ্ছে $30,000। তো এখানেই বোঝা যাচ্ছে বাহরেনের কি। আর বাহরেনের মেন ইকোনমি হচ্ছে এখনও হচ্ছে অয়েল ইজ দ্য মেন ইকোনমি। অয়েলের পর হচ্ছে ফাইন্যান্স এবং অ্যালুমিনিয়াম, এই তিনটে গ্যাস, হ্যাঁ, অয়েল অ্যান্ড গ্যাস, ফাইন্যান্স অ্যান্ড অ্যালুমিনিয়াম হচ্ছে বাহরেনের। মাটির নিচে তেল জমা আছে, হ্যাঁ, জমা আছে। তো এখানে খুব বড় কোম্পানি হচ্ছে বাপকো। তো বাপকো এবং তাতওয়ির, অনেক কোম্পানি, অয়েল কোম্পানি এখানে আছে। তো অয়েলটা এখনও, অয়েল অ্যান্ড গ্যাস ইজ দ্য মেজর ইনকাম আমাদের ইকোনমির মেন। আর বাহরেনি, আপনি কারেন্সির কথা বললেন, এখানকার কারেন্সি হচ্ছে দিনার, বাহরেনি দিনার, বিডি বা বিএইচডি বলে, বাহরেনি দিনার। এক বাহরেনি দিনার 223 টাকা ইন্ডিয়ান রুপিস। আর এইটাকে ডলারের সাথে পেগ করা আছে। আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেরকম ডলারের সাথে চেঞ্জ হতে থাকে, এটা চেঞ্জ হয় না, এটা পেগ, মানে এক দিনার $2.65, এটা পেগ করা আছে, এটা চেঞ্জ হবে না আজকাল বা নেক্সট বছরও চেঞ্জ হবে না। $2.65 হচ্ছে এক বাহরেনি দিনার।
মানে সেখানে যতটা ভ্যারিজ করো মানে ইউএস ডলার যদি উঠা নামা করে তাও না, চেঞ্জ হবে না। বাহরেন আর ইউএস ডলারের এক্সচেঞ্জ রেট চেঞ্জ হবে না, এটা পেগড এক্সচেঞ্জ রেট। কিন্তু ইউএস ডলারের সাথে অন্য কান্ট্রি যেটা চেঞ্জ হবে তো বাহরেন ওই হিসাবে, কারণ বাহরেন আর ইউএস ডলারটা সেম পেগ করা আছে। যায়। তো উদাহরণ মাধববাবু, আপনার কি চিন্তাধারা বাহরিন সম্পর্কে? আপনি কবে এসেছেন? বাহরিন কেমন চলছে? বাহরিনের জল বায়ু আকাশ বাতাস মানে আপনি ওতপ্রোতভাবে জড়িত, রাইট? হরি বল মহারাজ। বাহরিন। হরে কৃষ্ণ। তো মহারাজ ধন্যবাদ, এবং অনলাইনে যারা উপস্থিত আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি মহারাজ যে কোশ্চেনটা করেছেন, এখানের আবহাওয়া বা ক্লাইমেটটা কীরকম, এখানে 2টা সিজন চলে, 2টা ঋতু। ঋতু। তো 6 ঋতুর মধ্যে 2 ঋতু 2টা ঋতু এখানে। বিশেষ করে চলে এখানে, যেটা হলো সামার আর হলো শীত। উইন্টার, ও, 2টা। গ্রীষ্ম এবং শীত ঋতু। গ্রীষ্ম ঋতু এখানে, আর বর্ষা ঋতু, হেমন্ত, বসন্ত কিছুই নাই। কিছুই নেই। তো যেরকম শীতে প্রচুর ঠান্ডা, তদ্রূপ গরমেও প্রচুর গরম। হ্যাঁ, মরুভূমি বালু তো, হ্যাঁ। বালুর গরম, রাইট? তো আমরা যেখানেই যাই, বাইরে যাই গরমের সিজনে, সেখানে এসি, গাড়িতে এসি, ঘরে আসলে এসি, মার্কেটে গেলে এসি, এয়ার কন্ডিশন। আমার মনটাও এসি আপনাদের, যাই হোক। আর আমরাও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি বহুপাতকে, সব এসে, না হলে আমরা এই গরমে থাকতাম কি করে? তো মহারাজ আমি প্রায় 31 বছর যাবত এখানে আছি। কত কত প্রায় 3 যুগ হতে চলছে। তার মধ্যে ডিকেড নাকি বলে, 3 ডিকেডস। তো আমি ডিফেন্সে আছি শুরু থেকে। তো মোটামুটি আমি দেখলাম এখানে যেটা আমরা প্রচার করছি বা আমাদের ইসকনের যে প্রচার পরিক্রমটা হচ্ছে, মোটামুটি সবার ইয়েতেই হচ্ছে, কম্বাইন্ডে হচ্ছে। ইভেন বাহারাইনিরা আমার সাথে যারা কাজ করে ম্যাক্সিমামগুলি বাহারাইনি, বাহিরের নাই। তো ওনারাও কিন্তু এটা ইয়ে করে, আমাদেরকে কম্প্রোমাইজ করে। এই যে আমাদের ইসকনের প্রচার হচ্ছে তো বাহারিনে অনুমোদিত, তাই? অনুমোদিত। আমাদের বাহারিন সরকার, ধরেন আপনি একজন অফিসার, সেই হিসাবে আপনি ধর্মকর্ম করছেন, সেই হিসেবে বাহারিন গভর্নমেন্ট বা বাহারিন যারা অফিসার আছে তারা কীরকম দেখে? না এরা ধর্মকর্ম করছে, এরা ভালো লোক, রাইট? ভালো, ইভেন এরা সেম ভাইয়ের মতো দেখে। যদি আমি একটা এক্সাম্পল দেখাই, অনেক সময় ওনারা দেখা যায় আমি অফিসে আছি, ওনারা আমিষ আহার করছেন, তো ওনারা কখনো আমাকে সেটা বলবে না, কারণ ওনারা জানে যে না, আমি এটা নিচ্ছি না, গ্রহণ করি না। ওনারা ওই রকম, আর যে কোনো কিছুতে ওনারা রেসপেক্ট করে, দারুণ রেসপেক্ট। আমিও দেখেছি যে যারা ধর্ম চর্চা করে, নিজের ধর্ম করো, ধর্মের প্রতি একটা দারুণ রেসপেক্ট, এটা বড় জিনিস। তো আপনি 31 বছর ধরে এখানে কাটিয়েছেন। কত বছর আপনি 31 বছরের মধ্যে কত বছর আপনি কৃষ্ণ ভাবনামৃতে জুড়ে আছেন? কিভাবে কৃষ্ণ ভাবনামৃত পেলেন এখানে? মহারাজ আমি কৃষ্ণ ভাবনামৃতে জড়িত আছি প্রায়, মানে সোজা কথা হচ্ছে ইসকনের সঙ্গে জড়িত আছি। কি করে আপনি যুক্ত হলেন? যুক্ত হলাম আমার অ্যাকচুয়ালি শিক্ষাগুরু, যিনি এখন বর্তমানে মায়াপুরে আছেন, শ্রীপাদ তমল কৃষ্ণ দাস প্রভুজি, তমলদ্যুতি প্রভু। তো ওনার তত্ত্বাবধানে উনি আমাকে, আমি পতিত ছিলাম, উনি আমাকে তুলে এনে এখানে যুক্ত করেছেন আমার সপরিবারে। তো আমরা এখানে প্রচার করার চেষ্টা করছি, বা ওনার তত্ত্বাবধানে আমরা করছি। বর্তমানে আমাদের শ্রীপাদ অভিরাম গুরুদাস প্রভু, উনি আমাদেরকে গাইড করছেন বিভিন্ন ওয়ে থেকে। তো আমরা সেটা, তো পুরো পরিবার কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত, প্রভুজি, মাতাজি এবং ছেলে মেয়ে, তারা কলেজে পড়াশোনাও করছেন, এবং মেয়ে তো দীক্ষিত, ছেলেও দীক্ষা লাইনে ভালো এক্সপার্ট, মৃদঙ্গ বাজাতে পারে, কীর্তন করতে পারে। হ্যাঁ, আমাদের এখানকার অজয় মামা, ঠিক আছে। তো খুব সুন্দর পরিবার, পুরো সরকারি অফিসে কর্মকর্তা, সেই সঙ্গে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতে প্রচারের দায়িত্ব একজন, তিনিও একজন আমাদের কর্মকর্তার মধ্যে, লিডার মধ্যে একজন, উদাহরণ মাধব প্রভু। তার একটা প্রশ্ন এসে দাঁড়ায়, আমি জানতে চাইছি, আমার মনে হয় অভিরাম গুরুপ্রভু বলবেন। ইসকন বাহরাইন, ইসকন আমরা শুনেছি মিডল ইস্ট কান্ট্রিতে সাধারণত ইসকনের সরাসরি অনুমোদন নেই, কিন্তু বাহরিন সরকার ইসকন প্রচার করার জন্য অনুমোদন করেছেন, এবং সেই সঙ্গে আমাদের
পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি একজন এখানে ট্রাস্টি বোর্ড মেম্বার। এই ধরনের কিছু কথা আপনি যদি তুলে ধরেন ইসকন বাহরাইন। সো মহারাজ, ইসকন বাহরেন একটা রেজিস্টার্ড রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন। সো বাহরেনে যেরকম উদাহরণ মাতা প্রভুও বললেন, বাহরেন রিলিজিয়াসলি অনেক টলারেন্ট, তো এখানে প্রথম হিন্দু মন্দির 223 বছর আগে এস্টাবলিশ হয়েছিল। এখনও এই মন্দির আছে, শ্রীনাথজি মন্দির। শ্রীনাথজি মন্দির 1800 সালে এস্টাবলিশ হয়েছিল। আর শ্রীনাথজি মন্দিরে নরেন্দ্র মোদীও এসেছিলেন, উনি রিনোভেশনটাকে ইনগ্রেট করলেন। তো যেহেতু ওইটা তখন থেকে আছে, গুজরাটি ট্রেডার্সরা আসতেন, এরা খুব টলারেন্ট। তো আমাদের যেটা সিনিয়র ডিভোটিরা প্রায় 20 বছর আগে আমার মনে হয় ইসকন বাহরেনটাকে রেজিস্টার করেছে। আর আমাদের এখানে ইসকন বাহরেন মন্দির আছে, একটা প্রেমাইসেস আছে, ওখানে বোর্ড লাগানো আছে ইসকন বাহরেন। আপনি গুগল ম্যাপেও দেখতে পারবেন, বোর্ডও লাগানো আছে এবং বোর্ডের বাইরে রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে। তো অনেক সময় আমাদের এরকমও হয়েছে, কিছু বাহরেনি মানুষরা ইসকন বাহরেন মন্দিরে এসছেন। হ্যাঁ, ইসকন বাহরেন মন্দিরে এসে বলেছেন হরি বল, দিস ইজ আওয়ার টেম্পল। তো এরকম তো আরেকটা জিনিস, যে আমাদের লাস্ট কীর্তন মেলা হলো, এখানে তো মিনিস্ট্রি থেকে অনেক প্রায় 4-5 জন আসছে, তারপর মহিলারাও আসছেন। তো যেহেতু এটা রেজিস্টার্ড সোসাইটি, বছরে একবার একটা প্রোগ্রাম হয় দিস ইজ বাহরেন, যেটা কি 16 তারিখে হবে আবার। তো দিস ইজ বাহরেনে ইসকনকেও একটা স্টল দেওয়া হবে, যেখানে ইনভাইট করেছে স্টেডিয়ামে। এটা একটা বিশাল ইনভাইট, বিকজ আমরা একটা রেজিস্টার্ড সোসাইটি, রিলিজিয়াস অর্গানাইজেশন। ইসকন আমাদের ভক্তরা স্টলে থাকবেন, প্রসাদ বিতরণ করবেন, চ্যান্টিং। গত বছর এটা চ্যান্টিং নিয়ে ওরা অনেক আনসার দিয়েছে, কোশ্চেন আনসার লোকেরা করবে। তো এইখানে বাহরেনে এটা একটা রেজিস্টার্ড সোসাইটি। এবং বাহরের প্রভু যেরকম বললেন, বাহরেনিরা ইন জেনারেল খুবই টলারেন্ট আর খুবই রেসপেক্টফুল। এখানে আমরা মাঝে মাঝে ধুতি কুর্তা পরেও বেরোই মাঝে, আর বাহরেনিরা দেখে কোনোদিন আমাদের কোনো চ্যালেঞ্জ করে না, বরং রেসপেক্ট করে। এটা আমি দেখেছি মহারাজ। খুব ভালো। ইসকন বাহরাইন, যেটা গুরু মহারাজ একটা স্পিরিচুয়াল নাম দিয়েছেন। আমার মনে হয় গুরু মহারাজ এই বাহরাইন, ইনি একজন ট্রাস্টি বোর্ডের মেম্বার। উনি গুরু মহারাজ বোর্ড অফ ডাইরেক্টরস। শুধু তাই না, এখানে ইসকনের প্রচুর ফলোয়ার্স, ভক্ত, অনুগামী। কতজন ইসকন অনুগামী রয়েছেন দীক্ষিত? কংগ্রিগেশন মেম্বার্স অ্যাবাউট 500, কিন্তু বোধহয় কয়েক হাজার হবে যারা কি শ্রদ্ধাবান বা ওয়েল উইশার, যারা কয়েক রাউন্ড চ্যান্টিং করছে। দীক্ষিত 100-150 হ্যাঁ হবে, আমার স্ট্যাটিস্টিক্স এক্সাক্ট নেই, কিন্তু 500 কংগ্রিগেশন মেম্বার আছে, এটুকু আমি জানি। কিন্তু আমি দেখছি আরেকটা জিনিস, গুরু মহারাজ শুধু একজনকে দীক্ষা দিচ্ছেন না, পুরো দেশটাকে দীক্ষা দিয়েছেন। বাহরাইনের নামকরণ করেছেন বলরাম দেশ, মানে পুরো বাহরাইনটাকে দীক্ষা দিয়েছেন গুরু মহারাজ নাকি। খুব ভালো। বাহরাইন বলরাম দেশ যাত্রা। এবং আমাদের যত জায়গায় আমাদের মন্দির আছে, তার সমস্ত রেজিস্টার্ড মন্দিরের মধ্যে বাহরাইনও একটা কান্ট্রি যেখানে আমাদের রেজিস্ট্রি মন্দির রয়েছে। এবং নিয়মিত বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদের ইসকনের গুরু, সিনিয়র ভক্ত, প্রভুপাদ ডিসাইপল, তারাও আসেন নিয়মিত প্রচারের জন্য এবং এখানকার ভক্তদেরকে সঙ্গ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য। এরকম বোঝা যায় কারা কারা এখানে রেগুলার, কোন কোন মহারাজ বা কোন কোন দেশ থেকে আসেন এই বাহরাইনে ভ্রমণ করতে, ভক্তদের সঙ্গ দিতে, কোনো লিস্ট? তো মহারাজ, এখানে তো আমরা পুরো বছর ধরে আমরা ভিজিটার্স পাই। যেরকম এখন আমরা ডিসেম্বর মাসে আছি, ডিসেম্বর মাসে তো আমরা মানে ওভারলোডেড উইথ স্পিরিচুয়াল এক্সটাসি, মানে এরকম আমরা দেশে পাবো কিনা আমাদের মাঝে কোশ্চেন, যে এতখানি সঙ্গ আমরা পাবো কিনা। আমাদের ডিসেম্বর মাস শুরু হলো, একজন বম্বে থেকে মীরা রোড থেকে ব্রহ্মচারী এসেছিলেন, মধুসূদন বিষ্ণুপ্রভু, ঠিক আছে। তো ওনার এক সিম্পল বেদাস বলে খুব অনলাইন প্রিচিং আছে। পরম পূজ্য আপনি মহারাজ এসছেন আমাদের মধ্যে, আপনি যাবেন, ভক্তির প্রচার পরিবাচক মহারাজ আসবে, তার তো ওরকম সিরিজ পুরো ডিসেম্বরটা প্যাকড। তো রেগুলার আমরা দেখেছি এখানে অনেক প্রভুপাদ ডিসাইপলও আসেন, যেরকম ভক্তি বিঘ্ন বিনাশক নরসিংহ মহারাজ আসেন, তারপর দীনবন্ধু প্রভু আসেন, উর্মিলা শুভক স্বামী মহারাজ এসছিলেন কয়েকদিন আগে, তারপর উর্মিলা মাতাজি,
এরকম রেগুলার এসে আমাদের এডুকেশন, বাচ্চাদের এডুকেশনে গাইড করে। আমাদের বম্বে চৌপাটি মন্দির থেকে কিছু কিছু বলদেব প্রভু ওরকম ডিভোটিসরা রেগুলার আসেন। জয়। আমি জানি গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ এখানকার জিবিসি, রাইট? এবং শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজও, তিনিও রেগুলার এখানে ভিজিট করেন। উনিও এখানকার ভক্তদের খুব ভালোবাসেন, এখানকার ভক্তরা মহারাজকেও ভালোবাসেন। এবং প্রতি বছরে 2 বার কমপক্ষে গুরু মহারাজ আসেন। গুরু মহারাজের একটা বড় মানে সব ধরনের লোকের, আমাদের ইস্কন ভক্তদের ছোট থেকে বড় থেকে সবার গুরু মহারাজ খুব প্রিয়। গুরু মহারাজ ফ্রাঙ্ক বলতে গেলে, আমি যখন প্রথম আসি 2006 সালে 5 সালে যখন বাচ্চাদের সঙ্গে মিশতাম, বাচ্চারা এসে বলতো প্রভু আমার দীক্ষা হয়ে গেছে। তোমার দীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, গুরু মহারাজ আমাকে দীক্ষা দিয়েছেন। গুরু মহারাজ সব বাচ্চাদের স্পিরিচুয়াল নাম দিয়েছেন। হ্যাঁ, তো সব বাচ্চারা খুব হ্যাপি গুরু মহারাজকে পেয়ে। আর গুরু মহারাজ তখন খুব সুস্বাস্থ্য ছিলেন, সব বাচ্চাদের নিয়ে চলতেন। তো গুরু মহারাজের একটা বিশেষ আশীর্বাদ এবং ভক্তদের প্রতি তিনি বাহারিন ভক্তদের খুব ভালোবাসেন। এবং এখানে আমাদের যেটা প্রভু বললেন যে আমি কি বলে ইন্ডিয়ান ভারতীয় মেজরিটি অফিসার লেভেলে বা লেভেলে, আর আমাদের ভক্তের স্তরেও সেরকম 2 লেভেলে সব ধরনের অফিসার লেভেল থেকে শুরু করে। এবং সব একটা কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি, আমাদের মহারাষ্ট্রের কমিউনিটি, উড়িয়া কমিউনিটি আলাদা আলাদা নিজের ক্লাস করেন এবং সম্মিলিতভাবে মন্দিরে সেবা করেন। এটা খুব খুব আর এখানে খুব সবাই সৌহার্দ্যপূর্ণ, একে অপরকে সহযোগীপূর্ণ। আমি গত শুক্রবার ছিলাম, সারা দিন প্রোগ্রাম, 6খানা প্রোগ্রাম, সকাল 7টা থেকে শুরু করে মঙ্গল আরতি ঠিক টাইম মতো 5টায় মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে আপনার মন্দিরের কার্যকলাপ যদি একটু দিক নির্দেশনা করেন কিভাবে মন্দিরের কার্যকলাপ করেন। ধরো কটার সময় মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, আমাদের অভিরাম প্রভু একটু বলেন। মহারাজ আমাদের অভিরাম প্রভু একদম মন্দিরের কাছাকাছি থাকেন, মন্দিরের পাশেই ওনার কোয়ার্টারে থাকেন, ফ্ল্যাটে। উনি মন্দিরে খুব যাতায়াত, ওনার কাছ থেকে জানতে চাইছি মন্দিরের কি বলে টাইম শিডিউল, পূজা। এইটা যদি ইন্ডিয়া বা মায়াপুর হতো তার মানে আমরা বলতে পারি ডিস্টেন্স হিসাবে আমরা মন্দিরের মধ্যে থাকি, আমাদের ডিস্টেন্সটা যেটুকু। কিন্তু যেহেতু এখানে এতখানি এরিয়া নেই, তো আমরা মন্দিরের একটু বাইরে থাকি। তো মহারাজ তার আগে আমি বলতে চাই, আপনি যে গুরু মহারাজ বললেন যে এখানে রেগুলার আসেন, তো এখানে যারা থাকে 3 রকম ক্লাসিফিকেশন আছে পপুলেশনের। একটা হচ্ছে সিটিজেন, একটা হচ্ছে রেজিডেন্ট, একটা হচ্ছে ভিজিটার। সিটিজেন মানে এখানকার নাগরিক, বাহারিনি। রেসিডেন্ট মানে যেরকম আমরা এখানকার নাগরিক না, কিন্তু আমাদের ভিসা রেসিডেন্ট ভিসা, আমরা এখানে রেসিডেন্ট। আর যারা মাঝে মাঝে আসে তারা হচ্ছে ট্যুরিস্ট বা ভিজিটার বা বিজনেস ভিজিটার, যেই ভিজিটার হোক। তো গুরু মহারাজ কিন্তু এখানকার রেসিডেন্ট। উনি যদিও এখানে সবসময় থাকেন না, কিন্তু উনি রেসিডেন্ট ভিসা হোল্ডার। যেহেতু উনি ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর্স, ওনাকে রেসিডেন্ট ভিসা দেওয়া হয়েছে। তো গুরু মহারাজ ইজ আ রেসিডেন্ট অফ বাহরেন। তো এটা আমাদের বলতে খুব গর্ব লাগে। তো যাই হোক, ওনাকে আসতেই হবে। হ্যাঁ, আসতে হবে, উনি রেসিডেন্ট অ্যাকচুয়ালি। তো আরেকটা আপনি যেটা জিজ্ঞেস করলেন এখানকার টাইমিং, তো আমাদের ইসকন বাহরেন যদিও এটা গালফ কান্ট্রিতে আছে, কিন্তু আমাদের রেগুলার ইসকন মন্দিরের মতন আমাদের শিডিউল। রোজ মঙ্গল আরতি, রোজ সন্ধ্যা আরতি, রোজ ডিটি ড্রেসিং হয়, রোজ ভগবানকে 3 বার ভোগ লাগে। তো মঙ্গল আরতি এখানে হয় সকাল 5টার সময়। 5টা মানে আপনাকে মিলাতে হবে ভারতের সঙ্গে। হ্যাঁ, আমি কয়েকদিন ধরে বাহারিনে ঘুরছি, দিনভর রাতভর প্রোগ্রাম, লেট নাইট প্রোগ্রাম শেষ হচ্ছে 2টোয়। আর আমাদের ভারত থেকে 2.5 ঘন্টা পিছনে। তো আমি যখন 2টো 2:30টায় ঘুমাতে চাই, মায়াপুরের মঙ্গল আরতি দেখে ঘুমাই। হ্যাঁ, কেন মায়াপুরে ইন্ডিয়া 2.5 ঘন্টা প্লাস, এখানে 2টো মানে ইন্ডিয়াতে 4:30। তো মোটামুটি মঙ্গল আরতি দেখে ঘুমিয়ে পড়ি, তারপরে ইনাদের আবার মঙ্গল আরতি অ্যাটেন্ড করি। তো বলে 5টায় মঙ্গল আরতি। তো 5টায় এখানে মঙ্গল আরতি। আর এখানে
আমাদের ইসকন টেম্পলটা প্রবাবলি ওয়ার্ল্ডের ফিউ ইসকন টেম্পল বা অনলি ইসকন টেম্পল হতে পারে যেখানে ফুল টাইম ডিভোটি নেই, মানে কেউ ফুল টাইম মন্দিরে নেই, তো গৃহস্থরাই আমরা মন্দিরটা চালাচ্ছি। যেহেতু আমাদের ওই জন্যে ওয়ার্কিং ডে আর উইকডেজে একটু শিডিউলটা অন্যরকম হয়। যেরকম মঙ্গল আরতির টাইম ফিক্স 5টা, সে শুক্রবার, এখানে উইকেন্ড হচ্ছে শুক্রবার হচ্ছে সানডে, ইন্ডিয়া যেটা সানডে এটা এখানে শুক্রবার। তো শুক্রবার আমাদের মঙ্গল আরতি রোজই 5টার সময় হয়, আর সন্ধ্যা আরতি রোজই 7টার সময় হয়, সন্ধ্যে 7টার সময়, অল অ্যারাউন্ড দ্য ইয়ার। দর্শন আরতিটা এখানে আমাদের অন্য দিন হয় সকাল 7টার সময়। শুক্রবার দিন 5টায় মঙ্গল আরতি হয়ে এই 6টার মধ্যে তুলসী আরতি অ্যানাউন্সমেন্ট হয়ে জব করার জন্য বসে, 7টার সময় দর্শন আরতি হয়, তারপর গুরু পূজা হয়, তারপর ভাগবতম ক্লাস শুরু হয় 8টার সময়, 9টার সময় প্রসাদ হয়। এবং অল্টারে আপনারা দেখেছেন নরসিংহদেব, গৌরনিতাই, কৃষ্ণ বলরাম, রাধা বাহিনীশ্বর এবং রয়েছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মানে এত ডেটই আপনারা আমার ইউটিউবেও দেখেছেন যে কত কত সুন্দর মূর্তিও, এবং প্রতিদিন ড্রেস চেঞ্জ। তো আমি উদাহরণ মাধববাবুর কাছে যাব, ফেস্টিভ্যাল সম্বন্ধে আপনারা কিভাবে উপভোগ করেন। ফেস্টিভ্যাল, মন্দিরে ফেস্টিভ্যালটা বলবেন, তারপরে আপনার বাড়িতে আসবো পরে। মন্দিরে এখানে কি কি ফেস্টিভ্যাল আপনারা উদযাপন করেন বা কতটা এনজয় করেন? হরে কৃষ্ণ মহারাজ ফেস্টিভ্যাল তো আমাদের মানে সবগুলি ফেস্টিভ্যাল, যেরকম আমাদের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, বলরাম জয়ন্তী। এই জন্মাষ্টমীও আমাদের মতো ইন্ডিয়ার মতো না খাইয়ে দেয় রাখে একদম। তারপরেও মহারাজ ওই সময়টাতে মনে করেন এত ভক্ত, মানে আমাদের মন্দিরে স্পেসই থাকে না, এত ভক্ত হয়। তারপর সবার জন্য আমরা মানে প্রসাদের অ্যারেঞ্জ আছে, সবকিছু। উপবাস তো একাদশী না, তখন যেটা জন্মাষ্টমীতে উপবাস, কিন্তু অন্যান্য ফেস্টিভ্যালগুলিতে বা যেরকম প্রভু বলল যে ফ্রাইডেতে আমাদের মঙ্গল আরতি, ওইগুলিতে দেখা যায় শুক্রবার দিন। আরেকটা হচ্ছে আপনার তো এখানে মিক্সড কমিউনিটি, রাইট? হ্যাঁ, উড়িয়া, বাঙালি, কানাডিয়ান, কেরালা, সাউথ ইন্ডিয়া। বাঙালিরা খায় আলু, হ্যাঁ, আলু বাদ নেই। হ্যাঁ, আপনার ঝোল, ঝাল, ভাজি, চচ্চড়ি এবং পায়ে, শুধু তাই না, এখন রাইসেও বাঙালিরা আলু ঢালছে, যেটা বলছে বিরিয়ানি, এইটুকু চাল, আলু এত বড় বড়, আলু ছাড়া হয় না। হ্যাঁ, তো বাঙালিদের আলু। সাউথ ইন্ডিয়ান আসবে তেঁতুল, ভাতেও তেঁতুল, ডালেও তেঁতুল, সবজিতে তেঁতুল। উড়িয়ারা খাবে ডালমা ভাত। তা সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা। কি প্রসাদ বানান মিক্সড কমিউনিটির জন্য? অ্যাকচুয়ালি আমাদের এখানে সিস্টেম ওয়াইজে আমরা প্রসাদ বানাই, যেরকম বাঙালিদের একদিন বানানো হয়, তারপরে আপনার সাউথ ইন্ডিয়ানরা একদিন বানায়, তারপরে মহারাষ্ট্রের আরেকদিন বানায়, এরকম এক এক দিন সব ধরনের টেস্ট। হ্যাঁ, বা সব ধরনের রাজ্যে যেটা ভালো। তবে আমি শুনেছি বাঙালিদের প্রসাদটা খুব টেস্টি হয়, সবাই একটু বাঙালি প্রসাদটাকে বেশি প্রেফার করে। তো খুব ভালো। আপনারও বাড়িতে কি বাঙালি খাবার খান না নাকি বাহারিনি খাবার? না, আমরা তো বাঙালিটাই বেশি। বাঙালি খাবার খান। কিন্তু একটা জিনিস আপনি বলবেন যে আমাদের ভারত বাংলাদেশ ছেড়ে দিন, কিন্তু এসব দেশে এদের জব ডেসক্রিপশন বা আমাদের অফিস টাইমিং ভেরি স্ট্রিক্ট। এই টাইমে আপনাকে এন্ট্রি হতে হবে, এই টাইমে বেরোবেন। এই যে অফিস সামলে আপনি ঘরে ঠাকুর পূজা সেবাতে কিভাবে আপনি টাইম অ্যাডজাস্ট করছেন, কিভাবে আপনি করেন? অ্যাকচুয়ালি মহারাজ, আমাদের যেই অফিসিয়াল যে টাইমটা আছে সেটা হলো সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে? সকাল 7টা থেকে। আমাদের ইন্ডিয়াতে 10টা 11টা, সকাল 7টা থেকে। 7টা থেকে দুপুর 1:30 পর্যন্ত লাঞ্চ ব্রেক? না, ব্রেক না, এক টাইমে ডিউটি। হ্যাঁ, তারপরে স্যাটারডে, সানডে, ফ্রাইডে আর হলো স্যাটারডে ছুটি, হলিডে অফ। মাত্র 5 দিন অফিস ডিউটি। আর বিকালবেলা ফ্রি। সানডে থেকে ওয়েডনেসডে আপনার পুরো, তারপরে আপনার না থার্সডে না, ফ্রাইডে, স্যাটারডে অফ। আর 1:30টার পর থেকে বিকালবেলা আমাদের গভর্নমেন্ট যেগুলি আছে সেগুলি ছুটি। আপনাদের বিশেষ করে বাড়িতে কি মন্দিরের মতো, যেটা অভিরাম প্রভু বলেন, বাড়িতেও মন্দির মতো শিডিউল ফলো করেন না বাড়িতে কিভাবে করেন? হ্যাঁ, বাড়িতে মন্দিরের মতোই আমরা 5টায় মঙ্গল আরতি করি, সবকিছু তুলসী আরতি,
এভরিথিং মন্দিরকে ফলো করে করা হয়। বাহ। এবং প্রভুর 2 ছেলে মেয়ে গ্রোন আপ, বড় হয়েছে। মেয়ে চলে গেছে এখন আমেরিকা, পড়াশোনা করে তিনি আমেরিকাতে তো সম্বন্ধ হয়েছে, বিয়ে হয়েছে, এবং ছেলে অজয় পড়াশোনা করছে, সেও বড় এক্সপার্ট মৃদঙ্গ প্লেয়ার, গান বাজনা এবং ভালো পড়াশোনা করছে। এখানকার কালচারও ভক্তদের যে বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদেরকে সুন্দর করে মৃদঙ্গ শেখানো হচ্ছে, কালচার শেখানো হচ্ছে, তারও পরিকাঠামো আমি অবিরাম প্রভুর কাছে আসবো যে কিভাবে এভাবে কৃষ্ণ ভাবনার ভিতটা এখানে খুব শক্ত। একদম যারা দীক্ষিত হয়েছেন তাদেরকে ভালো করে চেকিং করে দীক্ষা দেওয়া হচ্ছে, ইস্কনের দীক্ষা। এবং দীক্ষা নেওয়ার পরে কাউন্সিলিং গ্রুপ আছে, ছোট ছোট গ্রুপে তারা ভক্তিবৃক্ষ নামহট্ট প্রচার আর ভক্তিবৃক্ষ নামহট্ট প্রচার হচ্ছে। আরেকটা জিনিস মহারাজ আমি মাঝখানে অ্যাড করতে চাচ্ছি, এখানে কিন্তু আমাদের বলরাম দেশে শাস্ত্রিক স্টাডি সেন্টার কিন্তু গালফের মধ্যে, তাই এখানে সবকিছু কোর্সগুলিও করানো হচ্ছে। মানে কি এটা কি গভর্নমেন্টের নাকি? না না, এটা ইসকনের সংস্কৃতির কালচার সেন্টার। বাবা, আচ্ছা। শাস্ত্রিক যেরকম আপনাদের মায়াপুর ইনস্টিটিউট আছে, আমাদের এখানে IBSSC। সো আমরা IBSSC থেকে কোয়ালিফিকেশন ইসকন বোর্ড অফ এক্সাম থেকে সার্টিফিকেট পেতে। বাহ, এখানে কি IBSSC ইসকন বাহরেন শাস্ত্রিক স্টাডি সেন্টার। বাহ। আমাদের যে মায়াপুর ইনস্টিটিউট, বৃন্দাবন হায়ার এডুকেশন অফ ইনস্টিটিউট, এখানে হচ্ছে IBSC শাস্ত্রিক সেন্টার, শাস্ত্রিক স্টাডি সেন্টার, তা SSC। আচ্ছা, তো এখানে সব স্তরের। এবং শুধু তাই না, আরেকটা আমি অ্যাড করতে চাই, এটা শুধু ইসকনের কার্যকলাপ, কিন্তু আর যারা বাঙালি থাকে, পশ্চিমবঙ্গের বলুন, পূর্ববঙ্গের বলুন, তাদের ধর্মের পীঠ হচ্ছে তো দুর্গাপূজা। আমি কয়েক বছর ধরে আমাকে এখানকার ভক্তরা দুর্গাপূজাতে ইনভাইট করেছিলেন, কেননা দুর্গাপূজার সময় প্রচুর হিন্দু লোক তারা আমাদের মন্দিরে হল ভাড়া নিয়ে তারা দুর্গাপূজাটা 5 দিনের দুর্গাপূজা অনুষ্ঠান করে। তারা ইসকনের এই জায়গাটা খুব পছন্দ করে এবং 5 দিন রাধা বারণেশ্বরকে যে অন্ন ভোগ বা মিষ্টি ভোগ দেওয়া হয়, সেই ভোগই দুর্গা মায়ের কাছে ভোগ লাগে এবং তারা প্রসাদ খেতে খুব পছন্দ করে। কত যে বাঙালি আছে তখন একটু এটা এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি মহারাজ। আমাদের এখানে বাঙালিদের মধ্যে প্রায় দুর্গাপূজা 6-7টা হয়, কিন্তু ম্যাক্সিমামগুলির ভিতরে আমাদের ইসকনের ভক্তরা গিয়ে প্রসাদ বানায়, কারণ যত ভক্ত আছে সনাতনী যত আসে এখানে সবাই কৃষ্ণ প্রসাদ পায়। এই ফ্যাসিলিটিটা মোটামুটি হিন্দুদের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে ইসকনের একটা সম্মান, একটা পজিশন করে নিয়েছে, যেখানে তারা জানে যে এরা পিওর ফুড, ভালো খাবার দেয়, এদের ব্যবহার ভালো। অনেক প্যান্ডেলে আমাদেরকে নেমন্তন্ন করে, কীর্তন করো, এখানে কীর্তন করা হবে। আমি কয়েকটা জায়গায় গেছি, আমি লেকচার কালী পূজাতেও এসছি, কালী পূজাতেও। তো সেই হিসাবে ধর্মের ভাব তো রয়েছে, সেই সঙ্গে জুড়ে গেছে প্রভুপাদের শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, হরিনাম এবং কৃষ্ণ ভাবনামিত। তাই এই জায়গাটা খুব উর্বর এবং এখানে যে যার নিজের কাজ করো, আর সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ, ছেলে মেয়েদের বার্থডে পার্টি, কারো বাড়িতে একটা ভক্ত সঙ্গ সবসময় চলতে আছে। আমি মাত্র 6-7 দিনের জন্য এসেছি, সারা দিন প্রোগ্রাম চলছে, সারাদিন প্রোগ্রাম। আমাদের আর কি কি কার্যক্রম আছে আমাদের অভিরাম প্রভু, যেরকম প্রহ্লাদ গার্ডেন না মাধব গার্ডেন সম্বন্ধে যদি একটু কিছু বলেন। মহারাজ, আমি তার আগে একটু অল্টারটার সম্বন্ধে বলবো। আপনি যেটা ব্রিফলি একটু টাচ করলেন, আমাদের রাধা বারণেশ্বর, তো আমাদের অল্টারটা হচ্ছে কম্বিনেশন অফ, আমি বলবো, বৃন্দাবনের মায়াপুর। বৃন্দাবনে যেরকম মাঝখানে কৃষ্ণ বলরাম, আমাদেরও মাঝখানে কৃষ্ণ বলরাম। বৃন্দাবনের বাঁ দিকে যেরকম গৌরনিতাই, আমাদেরও বাঁ দিকে গৌরনিতাই। বৃন্দাবনের ডান দিকে যেরকম রাধা শ্যাম সুন্দর, আমাদের হচ্ছে রাধা বারণেশ্বর। আর মায়াপুরে যেরকম বাঁ দিকে নরসিংহদেবের অল্টার আছে, আমাদেরও বাঁ দিকে নরসিংহদেবের অল্টার আছে। আপনি কোন দিকে, মায়াপুরের নাকি বৃন্দাবনে? দুদিকেই আমাদের টান। তো
তো মূল বিগ্রহের নাম হচ্ছে রাধা বাহারিনেশ্বর। বাহারিনে মানে বাহারিনের ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, বাহারিনেশ্বর। রাধারানীও সেরকম দেখতে বাহারিনীর মতো দেখতে রাধারানীকে, তাই না? রাধা বাহারিনেশ্বর ছবি আপনারা দেখেছেন বা দেখছেন, আমরা ছবি আপলোড করছি। তো রাধা বাহারিনেশ্বর অলটার খুব সুন্দর, প্রতিদিন ড্রেস চেঞ্জ হচ্ছে, প্রতিদিন, এবং সেবার খুব নিষ্ঠা, একটু টাইম অ্যাডজাস্ট করে। যেরকম আপনার অন্যান্য দিন সকালে মঙ্গল আরতি করে সবাই প্রসাদ প্যাক করে কাজে দৌড়াচ্ছে, কেন 7টায় অফিসে ঢুকতে হবে। মঙ্গল আরতি 5টায়, মঙ্গল আরতি হবে, নরসিংহ আরতি, তুলসী আরতি, শিক্ষাষ্টকম পাঠ, 10 নাম অপরাধ, আবার সিজন ওয়াইজ বিভিন্ন স্তোত্র, গজেন্দ্র মোক্ষণ স্তোত্র বা ব্রহ্মসংহিতা বিভিন্ন পাঠ হয়। সংক্ষেপে একটু ভাগবত পাঠও হচ্ছে, করে সবাই প্রসাদ পার্সেল করে নিয়ে দৌড়াচ্ছেন অফিসে। দৌড়ানোর পরে তারপরে অফিস শেষ করে ঘরে একটু ফ্রেশ হয়ে মন্দিরে আসেন। মন্দিরে হয় গুরু পূজা, এটা একটা অ্যাডজাস্টমেন্ট। আমরা সকালে করি গুরু পূজা, আর এখানে সবাই আসে যখন প্রায় 7টার পর। এখন সন্ধ্যারতির পরে গুরু পূজা। আমি আগে দেখছিলাম, এখন একটু খেয়াল করিনি। যাই হোক, সন্ধ্যা আরতি হবে 6টায়, ঘড়ির কাঁটায় 6টায় সন্ধ্যা আরতি। খুব সুন্দর, জয় জয় গৌরাচন্দ্রের আরতিকে শোভা, বহুত লোক আসে। পুরো আরতি হবে। সন্ধ্যা আরতির নিত্য কীর্তন, বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে মন্দির একদম ভর্তি, আর এত আনন্দ করে নাচে কীর্তন। তারপরে সন্ধ্যা আরতির পরে গুরু পূজা হবে। গুরু পূজার পরে গীতা পাঠ, আবার সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাবে, অন্ন ডাল সবজি এবং ফুল প্রসাদ সবার জন্য বিতরণ হয়। একদম ফুল ফেজে মন্দির এবং প্রতিষ্ঠিত মন্দির, রাধা বাহারিনেশ্বর ভক্তবৃন্দ। তো আমাদের আর কি কি কার্যকলাপ রয়েছে? তো এখানে আমাদের মন্দির ম্যানেজমেন্ট এরা খুবই ইন্টারেস্ট যে কংগ্রিগেশন ডেভেলপ কীভাবে হচ্ছে। তো ডেভেলপমেন্টের কয়েকটা পিলার্স আছে। একটা পিলার হচ্ছে শাস্ত্রিক স্টাডি, যেটা উদাহরণে মাধবপ্রভু বললেন। তো আমাদের এখানেই ভক্তি শাস্ত্রী হচ্ছে, সব কিছু কোর্স হচ্ছে। আর এটা কি আপনার মায়াপুরের শাখা? না, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইসকন এর শাস্ত্রিক স্টাডি সেন্টার। আর আমরা যে এক্সামটা দেবো, ইসকন বোর্ড অফ এক্সাম, সেম সার্টিফিকেট যেটা আপনি মায়াপুর ইনস্টিটিউটে পাবেন সেটাই আমরা পাবো, সেম ভ্যালু। হ্যাঁ, আপনার কি বলে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, সব কোর্স তারা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এত টাইমলি আপনার অফিস জব, তারপরে মন্দিরের প্রোগ্রাম, তার উপরে শাস্ত্রিক স্টাডি, তার ভিতরে গুরু মহারাজের নির্দেশ হচ্ছে সবাই বিভিন্ন প্রকার কোর্স সার্টিফিকেট হোল্ডার হতে হবে। সবাইকে পড়াচ্ছেন আমাদের বিভিন্ন জায়গা থেকে মাস্টার আছেন, অতুল কৃষ্ণ প্রভু আসেন, পদ্মনয়ন প্রভু আসেন, আর কে আসেন, পদ্মনুপখ নিমাই প্রভু আসেন, যে আমাদের টকশোর একজন বড় কর্মকর্তা। তো আর আমি বাংলা সাহিত্যে পড়াই, ভক্তিশাস্ত্রী। আমাদের বাঙালিদের প্রথম ভক্তিশাস্ত্রী মহারাজ আপনার করকমলে শুরু হয়েছে। তো আর কি কি কার্যক্রম? তো আরেকটা পিলার, একটা হচ্ছে শাস্ত্রিক স্টাডি, আরেকটা পিলার হচ্ছে চিলড্রেন ডেভেলপমেন্ট। তো এই চিলড্রেন ডেভেলপমেন্টটা নিয়েও আমাদের ম্যানেজমেন্ট ভেরি সিরিয়াস। তো আমাদের এভরি ফ্রাইডে একটা স্কুল আছে, যেটা হচ্ছে মাধব গার্ডেন স্কুল। ঠিক আছে, চিলড্রেন ডেভেলপমেন্ট 3 ধরনের হয়। একটা মাধব গার্ডেন স্কুল হয়, আর মাধব গার্ডেন স্কুলটা আমরা শুধু ভক্তদের চিলড্রেনই টার্গেট করি না, সোসাইটির চিলড্রেনরা। অনেক এমন চিলড্রেন আছে যারা কি ইসকনের সাথে যুক্ত নয়, কিন্তু ওরা ইন্ডিয়ান কালচার শাস্ত্র জানতে চায়, তো ওরা মাধব গার্ডেনে আসে। তারা কি ইন্ডিয়ান ছেলে মেয়ে? অল ইন্ডিয়ান ছেলে মেয়ে, অল ইন্ডিয়ান ছেলে মেয়ে। কিছু বাংলাদেশি আছে, বাট মেজরিটি ইন্ডিয়ান, কিছু নেপালি আছে। ইন্ডিয়ান কালচারটাকে তাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চাইছে তাদের পিতামাতারা। বাইরের অনেক ছেলে মেয়ে ইন্ডিয়ান কালচারের সাথে সাথে কৃষ্ণ ভাবনা আমি তো ইসকন থেকে শেখাচ্ছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে সানডে স্কুল, যেরকম ইউএসএ বা ইন্ডিয়াতে বলে, এটা আমাদের ওইটা একটা পিলার আছে। আরেকটা পিলার আছে ইউথ ডেভেলপমেন্ট, যারা 13 বছরের প্লাস, তাদের একটা প্রিচিং প্রোগ্রাম আছে, তাদের কিছু ডিভোটিসরা তাদের করে। আর আরেকটা আছে যারা 13 বছরের নিচে, কিন্তু যারা ডিভোশন লাইফটাকে আরো সিরিয়াসলি নিতে চায়, তারা পূজা শিখতে চায়, তারা ক্লাস নিতে শিখতে চায়, তাদের একটা প্রত্যেক বুধবার একটা ক্লাস হয়। কিন্তু সেটা কি বড়রা শুধু গাইড করে, বড়রা ক্লাস নেয় না। তারা আসবে, তারাই আরতি বাসন মাজবে, তারাই আরতি করবে, তারাই ক্লাস নেবে,
এটা প্রত্যেক বুধবার হয় 12 বছর এবং তার নিচে। তো Right. চিলড্রেনদের মধ্যে 3টে পিলার আছে, ইউথ, কমন চিলড্রেন আর ডিভোটি সিরিয়াস চিলড্রেন। তো এটা পিলার আছে। একটা হয়ে গেল এটা একটা, আরেকটা হয়ে গেল মাধব গার্ডেন বললাম, আর একটা আছে মাতাজিস কাউন্সিল। এইটা কি একদম আপনার করতেই হবে, আপনার ছেলে মেয়েকে এসে মাধব গার্ডেন স্কুলে অ্যাডমিশন করাতে হবে, ম্যান্ডেটরি না? ওয়ালেন্টিয়ার, এটা যে চায় সে করবে, ফোর্স কিন্তু করে মোস্টলি করছে, মোস্টলি করছে। কেন তারা বেনিফিট পাচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি এখানে বাচ্চাদের সঙ্গে মিশে কত এক্সপার্ট, বোথ সাইড। কাউকে সিনিয়র কাউকে দেখলে প্রণাম করা, হাত জোড় করে পিসফুলি বসে ক্লাস শোনা, এবং তারা শ্লোক মুখস্থ করছে, এবং তারা নিয়মিত হারমোনিয়াম, মৃদঙ্গ, কীর্তন শিখছে, বাজনা শিখছে, এবং তার পিতামাতা ছেলে মেয়েদের উপরে কত ইনভেস্ট করছে। এই ডিসেম্বর শেষে যেরকম আমাদের শ্রীপাদ দেব ধর্মপ্রভু আসবেন, উনি 1 মাস এসে হারমোনিয়াম শিখাবেন, করতাল শিখাবেন, মৃদঙ্গ শিখাবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট চিলড্রেন ডেভেলপমেন্টের লিটল গোকুল ওয়ার্কশপ। যে সময় ভেকেশনটা হয়, পরীক্ষা শেষে একটা ব্রেক হয় না, ওই সময় লিটল গোকুল ওয়ার্কশপ হয়, যেটা দিনের বেলা, মানে যেটা স্কুলের টাইম, সেখানে তখন স্কুল ব্রেক হয় পরীক্ষার পরে, এপ্রিলে হয়, একটা ডিসেম্বরে হয় লিটল গোকুল ওয়ার্কশপ। তখন ওখানে এসে ওদের একটা স্ট্রাকচার্ড কোর্স থাকে, ওই কোর্সটা কিছু শ্লোক, কিছু ড্রয়িং, কিছু আর্ট অ্যান্ড ক্রাফট, এনগেজমেন্ট বা ডিভোশনাল এনগেজমেন্ট। ওইখান থেকে অনেক পেরেন্টসরা কিন্তু ডিভোটি হয়ে গেছে এখন, যারা ডিভোট, ওরা এটা কমন ফর এভরিওয়ান, এখন তারা দীক্ষিত ভক্ত হয়ে গেছে, এরকম আছে। তারপর ওরকম একটা মাতাজিস কাউন্সিল আছে। চিলড্রেনদের আরও এক্সিবিশন হয়, গীতা এক্সিবিশন, কম্পিটিশনস, সেরকম মাতাজি কাউন্সিলদের অনেক অ্যাফেয়ার আছে, যেরকম ওরা কেউ ডিটি দেখে, কেউ ভিজিটিং ডিভোটিসদের প্রসাদের দেখে, এরকম বিভিন্ন বিভিন্ন কার্যকলাপ। সবাই কিছু না কিছু সেবা করতে চায়, সবাই যেন খুব মানে নিজের মনে করে, মানে মন্দিরটা আমাদের সবার, যেহেতু প্রভু বলেন মন্দিরে কোনো ত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী থাকেন না, সবাই আমাদের সব কমিউনিটির লোক, তাদের নিজস্ব সেবা চার্ট করা আছে, এবং তারা এগিয়ে এসে মাতাজিরা, তারা এসে ডিটি ওয়ার্সে কাপড় বানানো, কাপড় পরানো, মালা গাঁথা, মন্দির ক্লিন করা, সব করছে এটা স্বতঃস্ফূর্তভাবে। এবং বিশেষ করে যেটা প্রভু ফোকাস করছেন, বাচ্চাদের জন্য ইসকন বাহারিন অনেক কিছু ইনভেস্ট করছে, তাদের কেমনভাবে গড়ে তুলছে। শুধু তাই নয়, আমি দেখেছি অভিরাম গুরু তার নিজের ছেলে, কত বয়স ধ্রুব? 12 বছর। আমি শুনছি প্রায় 5-6 বছর আগে সে তো ক্লাস দিচ্ছিল। সে সকাল মর্নিংয়ে যে আমাদের রেগুলার মন্দিরে যে 8টার সময় ভাগবত ক্লাস হয়, সবার সামনে সে ক্লাস দিয়েছে, কীর্তন করছে, কীর্তন লিড করছে। সেরকম মাঝে মাঝে আমি দেখি, যখন আমি আসি, বাচ্চারা সবাই মিলে কীর্তন মেলা করছে, ড্রামা, কীর্তন মেলা, সব কিছু দিক দিয়ে তাদেরকে এমনভাবে শিক্ষিত করে তোলা হচ্ছে। একে তো তারা তাদের এডুকেশন বা সিলেবাস তো তারা কমপ্লিট করছেই, একটা ক্লাস থেকে একটা ক্লাস এগোচ্ছে, সেটা তো সাইটে তাদেরকে এমনভাবে কৃষ্ণ ভাবনামৃত সাপোর্ট ভিত গড়ে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে তারাই যে দেশে যাবে বা বাহারিনে থাকবে, হ্যাঁ, যেরকম প্রভুর মেয়ে চলে যাচ্ছে আমেরিকা, চলে গেছে, সে সেখানে গিয়ে এই শিক্ষাটাকে অ্যাপ্লাই করবে। তো যে যেখানে যাবে, এমনভাবে গুরু মহারাজ একটা পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, সব লেভেলের, শিক্ষিত, কম শিক্ষিত, বা কম বয়স, বেশি বয়স, যেটা লেভেল বললেন, সবার জন্য তৈরি করা আছে। এই বাহারিনের একটা ইসকনের বড় ইনভেস্টমেন্ট, এবং এখানকার প্রোডাকশানও খুব ভালো। বাড়ি বাড়ি আমি ভিজিট করছি, দেখছি প্রত্যেক বাড়িতে কত সুন্দর অল্টার সেট আপ করা হয়েছে, সিম্পল অল্টার, রাধা মাধব বা রাধা বাহারিণেশ্বর, জগন্নাথ বলদেব সুভদ্রা এবং পঞ্চদত্ত গুরু পরম্পরা, সিম্পল। এবং প্রত্যেক বাড়িতে কত সুন্দর সুন্দর তুলসী তারা সেবা করছেন। আমাদের ভক্তবিনোদ ঠাকুর বলেছেন না, তুলসী দেখি জুড়াই প্রাণ, মাধব তোষণী জানি। তুলসী সেবা, ভক্তি সেবা এবং নাম সব মিলিয়ে যে কৃষ্ণ ভাবনামিত কি বলা যায়, হ্যাপি লাইফ অনুভব করা যায়। আমিও এখানে এসে ইনাদের সঙ্গে পড়ে, ইনাদের কাছে আমি চার্জ হয়ে যাই, ইনাদের ভক্তি সেবা দেখে, সেজন্য বছরে একবার আসি।
তো সবার কাছ থেকে চার্জ নিয়ে আমি আবার অন্য জায়গায় প্রচারে যাই। তো এ নিয়েও আমরা এখন শেষের দিকে এসে গেছি। তো আমি অনুরোধ করব উদ্ধারণ মাধব প্রভু এবং অভিরাম প্রভু যে আর কিছু মেসেজ দিতে চান আমাদের অনলাইনে শ্রোতাদের প্রতি বাহরেইন সম্পর্কে, এখানকার আপনার উপলব্ধি, যে আপনাদের দেশ এই দেশ কিভাবে আপনি দুটো দেশকে তুলনা করবেন। ঠিক, অবভিয়াসলি আমার যেখানে জন্ম সেই দেশ তো পরম পূজ্যই, সেটা ঠিক আছে। সেই সঙ্গে এই দেশের যে পরিকাঠামো, ভক্তি করার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা এবং সব দিক থেকে আমাদের ইসকন সম্পূর্ণরূপে শিশুদের থেকে শুরু করে আমাদের স্ত্রী বা মায়েদের জন্য আমাদের সব ধরনের কার্যক্রম রেখেছে, যার ফলে আমরা কৃষ্ণ ভাবনামৃতটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি এবং আমার সময়কে সম্পূর্ণরূপে ব্যবহার করে আমরা কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর লাভ করতে পারি। আর কিছু আপনার হরে কৃষ্ণ আপনার উপলব্ধি যদি শেয়ার করেন, অনলাইন লোকেদেরকে ইনভাইট করতে পারি বাহারি নাচার জন্য। হরে কৃষ্ণ। তো অ্যাকচুয়ালি মহারাজ, এখানে আমরা যেভাবে কাজের মাঝেও আমরা যে ভক্তিটা করতে পারছি অনেক কমফোর্টেবল, কারণ এখানে ওই ফেসিলিটিটা আমরা পাচ্ছি। একজন বলছেন যে মহারাজ এই দেশ ছেড়ে যাব না। যে কেন? আপনার দেশে সবাই তো দেশে ফিরতে চায়। বলছে না, দেশে এত সুন্দরভাবে ভক্তি করতে পারবো না। দেশে দুটো জিনিস আছে, দেশে আছে পলিটিক্স আর রিলেটিভস। হ্যাঁ, পলিটিক্সটা যত খতরনাক, রিলেটিভসও ততটাই খতরনাক, বুঝলেন? যার ফলে দেশে আমাদের ভক্তি করা, কেউ না কিছু বাচ্চাদেরকে নিরুৎসাহিত করতেই থাকে, এই বয়সে ছি এখন ভোগের বয়স, যেগুলো এখানে সবাই উৎসাহ দেয়। আর দেশে আমাদের আত্মীয় স্বজনরা একটু পিছেই পড়ে থাকে। হ্যাঁ, নিরামিষ খাচ্ছিস কেন, এই বয়সে কেন, তোদের জীবনটা বরবাদ হয়েছে, লাস্টে বাচ্চাগুলোরও জীবন এইসব জিনিস এখানে নেই। যে যার ডিউটি করো, অফিস ডিউটি, লেবার ডিউটি করো, সন্ধ্যার সময় একসঙ্গে এসে মন্দিরে এনজয় করো, ঘরে নিজের প্রসাদ বানিয়ে খাও, বাস। বা ভক্তরা একদম গ্রুপ করে, যেরকম দামোদর আরতি আমি শুনেছি, দামোদর আরতি সবাই বিজি, গ্রুপ করে যত আমরা ঘুরে আরতি করতে পারি। দামোদর মাসটা তো মহারাজ আমাদের জন্য একটা উৎসবের মাস। প্রতিটা দিন আমরা রাত্র 2টা-3টা পর্যন্ত আমরা প্রচার করি, কোথাও বাধা নেই, কিছুই নেই, পুলিশ থাকে, কোনো বাধা নেই। এখানকার সিস্টেম এত ভালো, আর মোটামুটি ভালো লেগে গেছে আপনার দেশটাকে, রাইট? সত্যিকার। উৎসবের ব্যাপারটা মহারাজ আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আমি ওনাকে অ্যাড করতে চাই। উনি যা বললেন যে উৎসব তো আমাদের লেগেই আছে, আর আমাদের এখানকে উৎসবগুলো কিন্তু আমি বিভিন্ন দেশে আমার অন্য ভক্তদের কাছে শুনেছি, ধরুন আজকে জন্মাষ্টমী কিন্তু সেলিব্রেট আজকে হয় না, ওটা নিয়ারেস্ট উইকেন্ডে হয়। আমাদের এখানে সেরকম না, আমাদের যেদিন ফেস্টিভ্যাল তিথির দিন, আর নট অনলি তিথির দিন, তার আগে পিছিয়ে মিলে, যেরকম জগন্নাথ রথযাত্রা বোধহয় আমাদের 11 দিনের ফেস্টিভ্যাল হয়, জন্মাষ্টমী বলরাম জয়ন্তী থেকে প্রায় 15-16 দিনের ফেস্টিভ্যাল এভরিডে। আমরা তো সেদিন মানে আমাদের টাইমই পাই না, আমরা ডিউটি করে আসি বিকেলবেলা, তারপর সেই সঙ্গে আমরা মন্দির চলে যাই, রোজ ক্লাস, রোজ ড্রামা, রোজ প্রসাদ, মানে এভরিডে 15-20 দিন ধরে একটা ফেস্টিভ্যাল। মোটামুটি এটা মানতে হবে যে যেহেতু আপনারা বিদেশ, আমি যেটা উপলব্ধি করছি, যেহেতু বিদেশে আছেন, আমার মনে হয় ইসকন মন্দিরটা হচ্ছে আত্মীয় বাড়ি। যা কিছু এনজয় করা, যা কিছু দেওয়া নেওয়া, সব কোথায়? মন্দিরে। যার জন্য আপনার টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারেন। না দেশে তো এই আত্মীয় বাড়ি, ওই বাড়ি, এখানে মেন আত্মীয় হচ্ছে ভক্তরা, মেন আত্মীয় বাড়ি হচ্ছে ইসকন মন্দির। আপনি ঠিক আসার আগে একজন ব্রহ্মচারী এসেছিলেন, মহাবিষ্ণু मधुसूदन विष्णु प्रभु, उन्हीं मीरा रोडेर ब्रह्मचारी। तो उन्हीं আমাকে বললেন कि मैं इतना देशों में सफ़र किया हूँ, অনেক দেশে আমি গেছি, কিন্তু আমি একটা জিনিস দেখছি বাইরের যে দেশগুলোতে গিয়ে, যে ইসকন বাহরেনের সবাইকার মন্দিরটা হচ্ছে তার ফ্যামিলির সেন্টার। তো এইটা তো যেগুলো আপনি বললেন কয়েকটা, এখানে একটা জিনিস ডিস্টেন্স কম, ট্রাভেলিং, তারপর অন্যান্য অব্লিগেশন কম, যার জন্য কি আমাদের ফ্যামিলির সেন্টারটা ওখানে হচ্ছে, মন্দির হচ্ছে আমাদের ফ্যামিলির সেন্টার। একটা হচ্ছে মন্দিরে সেরকম ওনারা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করেছেন, যখনই মন্দিরে আপনি ঢুকবেন কালেকটিভলি বা একসঙ্গে আপনারা মন্দিরে আরতি বা ক্লাস অ্যাটেন্ড করুন,
বাচ্চারা চলে যাচ্ছেন বাচ্চাদের ক্লাসে, মায়েরা চলে যাচ্ছেন মায়েদের কাজে, সব একদম সবাই কিছু না কিছু এনগেজ পেয়ে যায়, আনন্দ পেয়ে যায়, যার জন্য মন্দিরটাতে এত আনন্দ উপভোগ করে। তো আপনি একটা মেসেজ দিতে বললেন যারা শ্রোতা তাদের জন্য আমি দেবো যে আমাদের ভক্তিটাকে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখতে হবে। সবাই বলে যদি ইসকন বাহারাইন মন্দিরে ঢুকি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ওরা দেখতে পারে, সবাই হাসছে, মানে সবাই ওয়েলকামিং একটা মানে একটা অ্যাটিটিউড। তো এই এই মডেলটাকে যদি আমরা রেপ্লিকেট করতে পারি, যে আমরা সব ওয়েলকামিং যদি থাকে, সবাইকে তো অনেক অসুবিধা আছে, কারো শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, সামাজিক হতে পারে, অসুবিধা তো থাকে, কিন্তু আমরা একটা যদি একটা ওয়েলকামিং ফেস দিতে পারি আমাদের মন্দিরে বা আমাদের গ্রুপ যেটা সেন্টার যেটা আছে, তাহলে কী হবে, লোকেরা এসে সেটাকে অনেক ফ্রেন্ডলি জায়গা পাবে, আর আস্তে আস্তে ওই জায়গাটাই তাদের ফ্যামিলির সেন্টার হয়ে যাবে। আমি দেখছি যখন আমি এইবারে যখন মন্দিরে ঢুকলাম, রাধা বাহারাইনেশ্বর মন্দির, কত বড় ওয়েলকাম, শঙ্খবাজি আরতি করে তারা নিয়ে গেলাম, ভগবানের আরতি করলাম। শুধু তাই না, প্রত্যেকটা বাড়িতে তাদের অল্টারে যখনই মন্দিরে ঢুকছি শঙ্খধ্বনি উলুধ্বনি করে ঘরে রিসিভ করছে, যেগুলো হয়তো অনেকটাই বন্ধ হতে চলেছে আমাদের ভারতে বা বাংলাদেশে। শঙ্খ বাজানো যাবে না, বেশি বড় উলুধ্বনি দেওয়া যাবে না, অনেক কিছু প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে যেরকম কালকে যে বড় প্রোগ্রামটা ছিলাম, বাচ্চারা দাঁড়িয়েছিল যে দুই সারি করে, তারা একটা হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে, তো মায়েরা বড় মায়েরা তারা তো উলুধ্বনি দিচ্ছেন, বাচ্চা একটু পিচ্ছি ছিল, সেও মাদের দেখে জিভ নাড়ছে, আমি বলো 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 উলুধ্বনি দেখে দেখে শিখে যাচ্ছে। ওই বাচ্চা সুরেশ্বরী ও এত ছোট, তাকে এত সুন্দর করে সাজিয়েছে, শাড়ি পরে নিয়ে এসে, তো ও হাতে আরতে ডালাটাও ধরতে পারছে না, এতটাই ছোট, সেও সবাইকে দেখে দেখে জিভ নাড়া শুরু করেছে। উলুধ্বনি অপূর্ব অপূর্ব ফিল হয় যে সত্যিকারে একটা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন কমিউনিটি, কিন্তু ইসকন মন্দিরটা হচ্ছে সবার একটা হৃদয়ের কেন্দ্রবিন্দু। সব ধরনের লোক, সব ধরনের ভাষা, সব একসঙ্গে যুক্ত হয়ে এখানে মন্দির চালাচ্ছেন ইসকন বাহারাইনেশ্বর। তো এনাদের হৃদ্যতা, ভালোবাসা আমাকে বারে বারে টেনে নিয়ে আসে, সেই জন্য আসছি। তাই সেই মেসেজটা আপনাদের দেওয়ার জন্য আজকের এই টকশো আপনাদের কাছে আবেদন থাকলো, বাহারিন ইসকন বাহারিন যে কার্যক্রম যা যা আমরা এখানে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট দিয়ে জানাবেন এবং শেয়ার করেন আপনার বন্ধুবান্ধবের ভিতরে ইসকনের প্রচার কার্যক্রম বাহারিন, ইসকন বাহারিনে কেমন করে চলছে। তো আপনাদের ধন্যবাদ জানাই এত সময় দেওয়ার জন্য স্টুডিওতে, আপনাদের কৃতজ্ঞতা জানাই। আশা করি শ্রোতারা আপনাদের কথা শুনে তারাও আনন্দ পাবে, তারাও চাইলে বাহারিন ভ্রমণ করতে আসতেও পারেন, তারা আসবেন, বা তারা যদি কিছু প্রশ্ন আরও জানতে চায় আমি আপনাদের কাছে প্রশ্ন ফরওয়ার্ড করে দেবো, আপনারা উত্তর দেবেন। আপনারা কি চাইছেন, তারাও আসুক বাহারিন দর্শন করতে, না কি চাইছেন? মোস্ট ওয়েলকাম। বাহ, আপনাদের ওয়েলকাম, তাদের মোস্ট ওয়েলকাম। আর আমরা তাদের সেবা করতে চাই অ্যাজ ভিজিটার, এবং আমরা শিখতেও চাই তাদের যে আরেকটা তাদের কংগ্রিগেশনের কোনো আরেকটা অ্যাসপেক্ট আছে যেটা আমরা আমাদের ইমপ্লিমেন্ট করতে পারি, তাতে আমরা আমাদের কংগ্রিগেশনকে আরও ইমপ্রুভ করাতে পারি। সো আমি আরেকটা বলবো, একটা জিনিস বাদ পড়ে গেছে, আমার মনে পড়লো যে এদের স্কুল ভ্যাকেশন জুন জুলাই, রাইট? এখানকার জুলাই আগস্ট এখানে স্কুল ভ্যাকেশন, সেই সময়ও সেই 2 মাসের ভ্যাকেশানে সবাই মিলে, সবাই না, যাদের যাদের পারমিট করে, টাইম পারমিট বা পয়সা পারমিট করে, ওনারা বিভিন্ন এলাকায় ভ্রমণ করতে চান একসঙ্গে, ছেলে মেয়ে পরিবার সহ, কখনো বৃন্দাবন, পুরী, মায়াপুর, কখনো চারধাম, কখনো বাংলাদেশ যাত্রা, কখনো ইউরোপ যাত্রা, সবাই একজন ফ্যামিলিয়ার, সবাই একসঙ্গে ভ্রমণ করতে চায়। আমার একটা কথা মনে পড়লো, 2012 সালে, এটা 24 না, 2012 সালে গুরু মহারাজ ছিলেন এখানে। গুরু মহারাজ একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলেন, ওনার প্রায় 4 দিন হল প্রোগ্রাম ছিল, 4 দিন বড় বড় হল প্রোগ্রাম ছিল। তো আমি ছিলাম না ওই সময়, হল প্রোগ্রাম ছিল, এবং এখানে বড় এনজয় করেছেন।
তখন এখানে সচ্চিদানন্দ গোবিন্দবাবু থাকতেন, উনি ট্যুর দেখাশোনা করতেন ব্যাঙ্গালোরের। এখনও ওখান থেকে মানে উনি বাহরিন ছেড়ে চলে গেছেন, কিন্তু সচ্চিদানন্দ গোবিন্দবাবু এখন ট্যুরটা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় মানে ওই বছর গুরু মহারাজ এসেছিলেন সম্ভবত মে মাসে। তো মে মাসে, আর ওনাদের ট্যুরটা ছিল জুলাই আগস্ট, যেটা আমাদের স্কুল বাচ্চাদের ভ্যাকেশন, ওই সময়টা ওরা অর্গানাইজ করে। তো গুরু মহারাজের 3 দিনের প্রোগ্রাম, চতুর্থ দিন দীক্ষা ছিল, তারপরে গুরু মহারাজ চলে যাবেন, লাস্ট সবাইকে দর্শন দিতে এসেছেন, আশীর্বাদ করতে। সচ্চিদানন্দ প্রভু তিনি একটা গুরু মহারাজ কাছে আপিল করলেন, গুরু মহারাজ সামনের ভ্যাকেশনে আমরা 4 ধাম যাত্রা যাব, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, আপনি আশীর্বাদ করুন। তো সে সময় জয়পাতের সময় গুরু মহারাজ কোনো কিছু সরাসরি জবাব দেন না। তিনি কোনো কিছু, কেউ কিছু জিজ্ঞাসা করলে তিনি যেন কিছুটা ধ্যানস্থ হয়ে যান, যেন নিজেকে ভগবানের সঙ্গে কানেক্ট করছেন। তো কিছুক্ষণ পরে, সম্ভবত 1 মিনিট পরে তিনি ফিরে মানে চোখ খুলে বলছেন, তোমাদের এই বছরের ট্যুরটা ক্যান্সেল করা উচিত, যাওয়া ঠিক হবে না। কিন্তু যেহেতু সব কিছু রেডি হয়ে গেছিল, হোটেল বুকিং, বাস বুকিং, ফ্লাইট বুকিং, আর বড় হচ্ছে মাইন্ড বুকিং, মাইন্ড সেট আপ হয়ে গেছে সবার যে আমরা সামনে 4 ধাম যাব। সচ্চিদানন্দ গোবিন্দবাবু বলেন, না গুরু মহারাজ, ইট ইজ ইম্পসিবল টু ক্যান্সেল, এটা ক্যান্সেল করা যাবে না, এটা আমাদের যেতেই হবে, কোনো কিছু করা যাবে না, শুধু আপনি আশীর্বাদ করেন। গুরু মহারাজ আবার কিছুক্ষণ ধ্যানস্থ, 1/2 মিনিট পরে বলছেন, আমি দেখছি না যে এই ট্যুরের কোনো কুশলতা, এটা অমঙ্গলই হবে, তোমাদের যাওয়া উচিত নয়। তো গুরু মহারাজ বলে তিনি চুপ হয়ে গেলেন। ভক্তরাও, কিছু ভক্ত তারা গুরু মহারাজের কথাতে খুশি হলেন না, কারণ সবার একটা যাওয়ার জন্য মন চলে গেছে, শরীরটা হয়তো এখানে আছে, চলে গেছে। তো অনেক ভক্ত সচ্চিদানন্দ প্রভুকে এক প্রকারের বকাবকিও করলেন, কেন আপনি গুরু মহারাজকে বলতে গেলেন, আমরা তো আমাদের মতো যাচ্ছিলাম। তার ভিতরে আবার কিছু ভক্ত তারা গুরু মহারাজের এই সমস্ত এইভাবে রেসপন্ড দেখে, আমার মনে হয় গুরু মহারাজ যখন চাইছেন না, এটা ক্যান্সেল করা উচিত, না আমরা যাব না। এই করতে করতে পরে 50-50, কি হাফ লোক যাবে, হাফ লোক যাবে না, হতে হতে যে কোনো কারণে হোক পুরোটাই ক্যান্সেল হয়েছে। তা আপনারাও স্ট্যাটিস্টিক্স খুলে দেখবেন, 2012 সালে ঠিক জুলাই আগস্টের ওই সময়টা, ওখানে পুরা বিশাল বিপদ গেছে, বন্যা, ধস, ভূমিকম্প। যারা গেছে ওই পিরিয়ডটা বেশিরভাগ লোক ফিরে আসেনি, বন্যাতে ধসে আটকে গেছে, মারা গেছে। আমি একটা ছোট ইউটিউব দেখছিলাম, একটা পরিবার তারা ফিরছে, তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তো এখন নদীটা পার হতে হবে, নদীতে এইটুকু জল, গোড়ালি জল, হাঁটুও না, গোড়ালি জল পার হচ্ছে পুরো পরিবার, স্বামী স্ত্রী সব মিলে প্রায় 6 জন কি 7 জন ছিল, বের হচ্ছে। আর কি হঠাৎ ধীরে ধীরে জল বাড়ছে, বন্যা আসছে, আস্তে আস্তে জল এতটাই বেড়ে গেল, তারা একটু দাঁড়িয়ে গেলেন যে জলটা একটু স্রোত কমে। তাদের ভিতরে ফ্যামিলির কিছু মেম্বার 2-3 জন পাড়ে পৌঁছে গেছে, অপর পাড়ে, মাঝখানে প্রায় 4 জন আটকে গেছে, একে অপরকে একদম খুব স্ট্রংলি ধরে আছে, আর স্রোত বাড়ছে বাড়ছে, আর এরা বলছে আজা আজা, সবাই চলে আসো। আসবে কি করে, হতে হতে চোখের সামনেই 4 জন জলের তলায় স্রোতে তলিয়ে গেল, কত লোক মারা গেছে। তারা যখন টিভিতে এই নিউজটা দেখলেন, তখন তারা গুরু মহারাজের সঙ্গে রিলেট করছে, গুরু মহারাজ আমাদের এই জন্য মানা করেছে। তো তারা তখন অ্যাপোলজি লেটার লিখলেন যে গুরু মহারাজ, আপনি আমাদের এই ট্যুরটা করতে মানা করেছিলেন, যে আমরা ওই সময় আপনার মনোভাবটা বুঝতে পারিনি, কিন্তু এখন যা দেখছে বিপদ, এই জন্যই নিশ্চয়ই আপনি মানা করেছেন। তখন গুরু মহারাজ তিনি উত্তর দিচ্ছিলেন, আমি দেখছিলাম ভারী বিপদ সামনে রয়েছে, আর তোমরা গেলে কেউ ফেরত আসতে না,
কিন্তু আমি তোমাদের আধ্যাত্মিক গুরু, আমার উচিত তোমাদের জীবনকে রক্ষা করা। সেই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম ট্যুরটা ক্যান্সেল করো। সেই সময় হয়তো তোমরা এতটা নিতে পারোনি যে আমি কি সেন্সে বলছি, কিন্তু তোমরা যে ট্যুরটাকে ক্যান্সেল করেছো সেই জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাই, তোমাদেরকে আশীর্বাদ জানাই যে আমার কথাটা তোমরা রেখেছ। তোমরা গেলে কেউ ফিরতে না, আমি একজন গুরু হিসাবে তোমাদের রক্ষা করা দরকার, আমি রক্ষা করেছি মাত্র। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম যে এখানকার সবাই মিলে ট্যুরেও যাচ্ছে, এনজয় করছে, সব কিছু মিলে একটা ফ্যামিলিয়ার পারিবারিক একটা বন্ধন সব ভাষার মধ্যে, এবং রাধা বাহারিণেশ্বরকে কেন্দ্র করে সবাই তাদের জীবনে একটাই উদ্দেশ্য, যখন আমি মন্দিরে যাব কিছু নিয়ে যাব, ফল ফুল, খালি হাতে যাব না। মানে সবাই এটা তো আনন্দপূর্ণ জীবন এখানে ডিল করছেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই ইসকন বাহরাইন, এই যে আমরা মেসেজ আপনাদের সামনে তুলে ধরলাম, যারা বাহারিনের রেসিডেন্ট এখানে রয়েছেন 30 বছর ধরে, তাদের কাছ থেকে এখানকার ইসকন কার্যকলাপ, বাহারিনের জলবায়ু পরিকাঠামো এবং এখানকার পরিবেশ সব কিছু শুনলেন। এবং প্রভুও বললেন যে আপনারা নেটেও দেখতে পারেন যা যা আমরা বললাম। তো আপনাদের শুনে কেমন লাগলো তো আপনারা জানাবেন, আপনাদের কমেন্ট আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আবার টক শোতে সামনের রবিবারে দেখা হবে। তো তখন আবার কোন দেশের কাহিনী আপনাদের কাছে নিয়ে আসব। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।